আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী, স্বাগত জানাচ্ছি বিদ্যাবাই ডিজিটাল ক্লাসরুম থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। কেমন আছেন সবাই আর কেমন চলছে আপনাদের প্রস্তুতি? গুরুত্বপূর্ণ একটা কথা যেটা অনেক দিন ধরেই আপনাদের বলার জন্য চেয়েছি, সেটা হলো স্বল্প সময়ে কিভাবে একটা সরকারি চাকরি পাইতে পারেন। চাকরি যেটাই হোক, অফিস সহায়ক হোক, অফিস সহকারী হোক, কম্পিউটার অপারেটর হোক, কম্পিউটার মুদ্রাক্ষরিক হোক, যে স্যার একটা চাকরি লাগে। কারণ আমাদের বাংলাদেশের কনটেক্সটে হলো আপনি যত বছরই পড়াশোনা করেন, যেই যেই ডিগ্রি হাসিল করেন, দিন শেষে পকেটে স্যালারিটা ঢোকার আগ পর্যন্ত এই পড়াশোনাটা অর্থহীন থেকে যায়। তো এই অর্থহীন পড়াশোনাটাকে অর্থ দেওয়ার জন্য যেই অর্থকরীর প্রয়োজন হয়, এই অর্থকরী বেতনের মাধ্যমে পাইতে গেলে যতটুকু সময় লাগে, ততটুকু সময়টা কিভাবে স্বল্প থেকে স্বল্পতর করা যায়, অর্থাৎ 5 থেকে 6 মাসের মধ্যে কিভাবে একটা সরকারি চাকরি পাবেন, বা কেন এই চাকরিটা আমাদের হয় না, হ্যাঁ, যে কেন চাকরিটা পেতে দেরি হচ্ছে, এই ধরনের কিছু বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং এই ক্ষেত্রে কেন 11 থেকে 20তম গ্রেডের চাকরিগুলো একটা বিশেষত্ব রয়েছে এবং এই চাকরিটার বিশেষ দিকগুলো কি, যেভাবে প্রস্তুতি নিলে আপনি খুব দ্রুতই এই চাকরিটা নিশ্চিত করতে পারবেন, সেই বিষয়গুলো সিলেবাস নিয়ে পূর্ণাঙ্গ আজকে আলোচনা করব। তো যারা আমার সাথে যুক্ত আছেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে লিখতে পারেন। আর খুবই গুরুত্বপূর্ণ এই সেশনটা। ওকে, চলেন শুরু করি মূল কথাবার্তা, যে কেন 11 থেকে 20তম গ্রেড এটা আপনার লক্ষ্য হওয়া উচিত, এবং লক্ষ্য হলে কিভাবে অল্প সময়ের মধ্যে একটা সরকারি চাকরি পাবেন এবং এটার প্রস্তুতি কোথা থেকে শুরু করবেন। আর এই চাকরিটা পেতে আসলে কেন দেরি হচ্ছে। অনেকেই আছেন আপনাদের মধ্যে যারা গত 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, এমনকি 4-5 বছর ধরে পড়ছেন, এখন পর্যন্ত একটা সরকারি চাকরির কোনো কুল কিনারা হয় নাই। কেন হয় নাই বা কি সমস্যাগুলো থাকতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। চলেন তাহলে শুরু করা যাক। সাথে আছি বরাবর মতো আমি আপনাদের সবার প্রিয় সাজ্জাদ স্যার। চলেন 11 থেকে 20 গ্রেডের বিশেষত্ব কি আর এইখানে কি কি চাকরি থাকে আমি আগে সেই কথাগুলো বলি। দেখেন, রেলওয়ের মধ্যে রেলওয়ে অধিদপ্তর যেটা আছে, রেলওয়ের খালাসি পদে, রেলওয়ের টিকিট কালেক্টর পদে, রেলওয়ের ওয়েম্যান পদে, এগুলো প্রত্যেকটাই দেখবেন যে রেলওয়ের ওয়েম্যান পদে প্রায় 1700 লোকের নিয়োগ হয়েছে। এরপর রেলওয়ের খালাসি পদে সেখানেও 1300 জনের নিয়োগ হয়েছে। তো এই যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলো আসলে অনেক পরীক্ষা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সমবায় অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, এরকম অনেক অধিদপ্তরের অনেক নিয়োগ আছে। যেমন লাস্ট আজকে আমি আপনাদেরকে একটা সার্কুলার দেখাবো, যেখানে প্রায় 3000-এর অধিক পদ আছে একটা সার্কুলারের মধ্যে, 11 থেকে 20তম গ্রেডের। হ্যাঁ, তো এই চাকরিগুলো কিভাবে পরীক্ষা হয় দেখেন, এমসিকিউ প্লাস ভাইবা, এমসিকিউ প্লাস ভাইবা, এটা রেলওয়ে এবং খাদ্য অধিদপ্তরের ক্ষেত্রে। আর অন্যান্য অধিদপ্তরের ক্ষেত্রে পরীক্ষাগুলো হয় এমসিকিউ প্লাস রিটেন প্লাস ভাইবা, এই তিনটা জিনিসের একসাথে পরীক্ষা হয়। তো এমসিকিউ, রিটেন, ভাইভায় ম্যাক্সিমামই হয় কি আমরা এমসিকিউই পাস করতে পারি না। যতবারই পরীক্ষা দিই স্যার এমসিকিউই পাস হয় না। কারণ কি জানেন, এই পরীক্ষাগুলোর একটা সমস্যা হলো যে আমার নিজেরও প্রথম দিকে এই পরীক্ষাগুলো পাস করতে টাফ হয়ে যেত। 14 গ্রেডের পরীক্ষা আমি দিছি প্রথম দিকে অনেক আগে। তো তখন দেখা যেত প্রিলি পাস করাই টাফ। কারণটা কি, এই পরীক্ষা যদি হয় 80 নাম্বারের, দেখা গেল পাস মার্ক থাকে এখানে 72, পাস মার্ক থাকে এখানে 74, এখানে প্রিলি পাস করতে নাম্বার লাগে কখনো কখনো 75-76। যেমন পল্লী বিদ্যুতের একটা পরীক্ষা দেখছিলাম লাস্ট কয়েকদিন আগে, ওই পরীক্ষাটায় পাশ করার জন্য নাম্বার লেগেছিল মোটামুটি আপনার 78-এর মতো, 80-র মধ্যে। পল্লী বিদ্যুতের সহকারী পরিচালক পোস্টের পরীক্ষা। কারণ এই ধরনের পরীক্ষাতে আসলেই পাশ করা টাফ। এখানে পাশ করে কারা, তাহলে কেউ না কেউ তো পাশ করে, এবং অনেকেরই আসলে ফেয়ার চাকরিটা হয়। এবং এই পোস্টগুলোর মধ্যে অনেক পোস্ট আছে যেই পোস্টগুলো আপনি এইচএসসি পাশেই অ্যাপ্লাই করতে পারতেন, কিন্তু আপনি জানতেন না বিধায় তখন অ্যাপ্লাই করেননি। আজকে মাস্টার্স পাস করে ওই চাকরির পরীক্ষাটা আপনার দেয়া লাগতেছে। অনেক পোস্ট আছে যেগুলোতে আপনি অনার্সে অ্যাপ্লাই করতেছেন, যেগুলোতে আপনি এখন মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারতেছেন কত বছর পরে, আজকে 5 বছর 7 বছর পড়ার পরে এসে ওই চাকরিটাই আপনি অ্যাপ্লাই করতেছেন। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য আসলে কি করতে হবে সেগুলোর কথা একটু বলি। আর একটা কথা বলি যে 11 থেকে 20তম গ্রেডের চাকরি থেকে, 11 থেকে 20তম গ্রেডের চাকরির থেকে বিশেষত্বটা কি অন্য চাকরির থেকে? এইটার বিশেষত্ব একটাই, সেটা হলো যাদের লক্ষ্য অল্প সময়ে সরকারি চাকরি। ধরেন এই যে এই চাকরিগুলোর সার্কুলার, এই চাকরিগুলোর সার্কুলার থেকে প্রিলি পরীক্ষা, প্রিলি পরীক্ষার পরে হলো ভাইবা পরীক্ষা এবং নিয়োগ, এই সব মিলে 6 মাস থেকে 1 বছর সময় লাগে। সব মিলে কোনো কোনো মন্ত্রণালয়ে যারা ফার্স্ট আছে ওরা 6 মাসের মধ্যে কাজ শেষ করে, আর যারা একটু বেশি সময় নেয় তারা 1 বছর শেষ করে। তবে এক্সেপশন কিছু আছে, কিছু কিছু মন্ত্রণালয়ের, যেমন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ইউনিয়ন সমাজকর্মী, এই পদের প্রায় 3 বছর পরে ফলাফল আসছে, চূড়ান্ত ফলাফল। এগুলো এক্সেপশন।
আর এইটার বিশেষত্বটা কেন আমি বললাম, অন্যদিকে যদি আপনি প্রাইমারি দেখেন, নিবন্ধন দেখেন, বিসিএস দেখেন, প্রাইমারিতে একটা চাকরি হইতে কম করে হলেও প্রাইমারির সার্কুলার ধরেন 2000 কত সালে হলো সার্কুলার, লাস্টটা 2020 সালের একটা সার্কুলার, ওইটার লোকজন নিয়োগ পাইছে 2022 সালে এসে। 2023 সালের একটা সার্কুলার, এইটার লোকজন একেবারে চূড়ান্তভাবে যোগদান করতেছে 2024-এরও শেষ দিকে এসে। হ্যাঁ, তো 2023 না 22-এর সার্কুলার, যেটা 22-এর সার্কুলার 24 সালে এসে নিয়োগ পাইতে যাচ্ছে। তো প্রাইমারির ক্ষেত্রে দেখা গেছে 1 থেকে 2 বছর লেগে যাচ্ছে একটা সার্কুলারের টোটাল প্রসেস শেষ করতে, এবং একটা সার্কুলারের পর আরেকটা সার্কুলার আসে আবার 1 থেকে 2 বছর পরে। নিবন্ধনে লাস্ট সার্কুলার এসেছিল 2020 সালে, এবং গতকালকে যে পরীক্ষা হলো এইটা ওই 2020 সালের সার্কুলারের পরের আরেকটা পরীক্ষা এই 2024 সালে এসে হইল। মাঝখানে গ্যাপ কত, 4 বছর। তা আপনি একটা সার্কুলারের পরে আরেকটা সার্কুলার আসতে যদি 4 বছর থাকে, এর মধ্যে পড়াশোনা ভুলে যাবেন, এর মধ্যে আপনি বিয়ে শাদী করে ঘর সংসার পাতায় বসে যাবেন যে আমার আসলে এগুলা কাজ না। তো এই ঝামেলাটায় যাতে আপনি না পড়েন, সেই জন্য আপনার যেটা করতে হবে সেটা এই গ্রেডের যে 11 থেকে 20 গ্রেডের যে পরীক্ষাগুলো আছে, এইগুলার সকল গ্রেডের চাকরিতে অ্যাপ্লাই করবেন, পরীক্ষা দিবেন। চাকরি, সরকারি চাকরি মানে সরকারি চাকরি ভাই। বাংলাদেশের কনটেক্সটে যে যতই হুজুরগিরি করুক, বয়ানবাজি করুক, ভদ্র হোক, এই সৎ লোক হোক, অমুক হোক, তমুক হোক, ব্যবসায়ী হোক, এন্টারপ্রেনার হোক, উদ্যোক্তা হোক, সব ভুয়া কথা। সরকারি চাকরি পাইলে যে কেউ করবে ভাই। যে খুব বড় বড় তালতাল কথা বলে বেড়ায় যে সবারই সরকারি চাকরি কেন করা লাগবে, উদ্যোক্তা হয়ে যান, অমুক হয়ে যান, তমুক, সব ভুয়া কথা ভাই। আপনি কারো কথাই শুনবেন না। বলবে যে চাকরি হয়েছে কম্পিউটার অপারেটরে। কম্পিউটার অপারেটর ভাই আপনি একটা পায়ে দেখান এই বাংলাদেশের কনটেক্সটে। তো আপনার যেই চাকরি হোক, আপনি জাস্ট প্রাথমিক কাজ হলো সব গ্রেডের চাকরিতে অ্যাপ্লাই করবেন। দ্বিতীয় কাজ হলো যখন একটা চাকরি পাবেন তখন কিন্তু আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে যে আমি 2টা চাকরি পাইছি, 3 নাম্বারটা পাইতে দিয়েছি। এখন 2টা চাকরি কি ছিল, কোন পোস্টের ছিল, এতে কিছুই আসে যায় না। আপনার কনটেক্সট হলো যে আগামী 6 মাসের মধ্যে অন্তত যদি 17,000 টাকা বেতনের একটা চাকরি পান, আপনার তো পকেট খরচ হয়ে গেল। এত মস্তানির কি দরকার? বাড়ি থেকে 10-12 হাজার টাকা না এনে আপনি জাস্ট মনে করে দেখেন, আপনার যে স্বাস্থ্য ভাই মেট্রিক পাস করার পরে পুলিশের কনস্টেবলে ঢুকছে, ওর কিন্তু বাচ্চাও 2টা বড় হয়ে গেছে, আর আপনার এখনো বিয়ের নাম তো মুখেই নেয় না বাড়ির লোকজন। কেন নেয় না? কারণ আপনার তো ইনকাম নাই, আপনি তো চাকরি করেন না। তো চাকরিটা কম্পিউটার অপারেটর হোক, তখন আপনি বলতে পারবেন যে আমি খাদ্য অধিদপ্তরে আছি, আমি ভূমি অধিদপ্তরে আছি, অমুক অমুক মন্ত্রণালয়ে আছি। আবার ইউনিয়ন পরিষদের যে সচিব একটা পোস্ট হয়, এটা জেলা ভিত্তিক সার্কুলার হয়, এটা একটা রয়্যাল একটা চাকরি। আবার ধরেন ভূমি অফিসের নাজির, এই পোস্টের একটা সার্কুলার হয় জেলা ভিত্তিক রয়্যাল চাকরি। এইসব চাকরিগুলো ম্যাক্সিমাম জেলায়, যেখানে ডিসিরা একেবারে সৎ থাকে, পুরা চাকরিটার একেবারে সবগুলা পোস্টই ফেয়ার নিয়োগ হয়, বাণিজ্য হয় না বললেই চলে কোনো এইসব জায়গায়। তো এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে এই কনটেক্সটে আপনাকে কোনো একটা চাকরি আগে পাওয়া দরকার। আপনার যেই স্বাস্থ্যবাহী পুলিশ কনস্টেবল, ও দেখবেন ঈদের সময় বাড়ি গেলে মানুষজন ওকে একেবারে মাথায় তুলে রাখে, সরকারি চাকরি করে, ডিফেন্সে আছে, এইটাই বলে আমাদের দেশের লোকজন যে ও ডিফেন্সে আছে। আর আপনি গেলে আপনি অনার্স পাস, কেউ আপনাকে 2 আনা দিয়েও জিজ্ঞেস করে না। কেন জিজ্ঞেস করে না? কারণ আপনি তো কিছু করেনই না। আপনি যত পাশই করেন, অনার্স করেন, মাস্টার্স করেন, যাই করেন, আপনি যদি সেই এইচএসসির পোস্টে এসে অ্যাপ্লাই করেন, তো এই যে জিনিসটা, এই কনটেক্সটার জন্য আপনার কি করতে হবে, আজকে থেকে সব ধরনের চাকরিতে অ্যাপ্লাই করতে হবে এবং সব ধরনের পরীক্ষা দিতে হবে। কারণ প্রাইমারি, নিবন্ধন, বিসিএস এইগুলোর একটা সার্কুলার আসে 1 বছর বা 2 বছর পর পর, এবং একটা সার্কুলারের টোটাল প্রসেস শেষ হতে 2 থেকে 3 বছর লেগে যায়। একজন পরীক্ষার্থী তার পুরা জীবনে 2টা বা 3টা প্রাইমারির সার্কুলার পাইতে পারে, এর থেকে কোনোভাবেই বেশি একটাও না। একজন প্রার্থী হাইয়েস্ট 3টা বা 4টা বিসিএস বা 5টা বিসিএস পাইতে পারে বর্তমান কনটেক্সটে। একজন প্রার্থী বর্তমান কনটেক্সটে আপনার যদি ব্যাংকের সার্কুলার ধরেন, 3টা বা 4টা সার্কুলার পাইতে পারে। আর এই সার্কুলার 1 বছর পর পর হয়, কিন্তু 11-20 গ্রেডের চাকরির সার্কুলার প্রতিদিন লেগে আছে। যেমন আমি একটু পরেই একটা সার্কুলার দেখাবো যেখানে 3000 পোস্টের একটা সার্কুলার। তো এই ধরনের সার্কুলার গুলো না ধরে আপনি যদি শুধু বসে থাকেন যে বছর শেষে একটা নিবন্ধন সার্কুলার আসবে, ওইখানে পরীক্ষা দিয়ে আমি এটা করব, বরঞ্চ ওর থেকে অনেক সম্মানজনক এই চাকরিগুলো। যখন আপনি এলাকায় বলবেন যে আমি ভূমি মন্ত্রণালয়ে আছি, আমি খাদ্য মন্ত্রণালয়ে আছি, তাহলে দেখবেন যে আপনার একটা ভাব কি। আর অন্য একজন বলবে যে আমি হাই স্কুলের শিক্ষক। আমি কাউকে ছোট করতেছি না, বাট ওইটা কিন্তু দেখবেন লোকজন বাড়ি এসে কি ভাবসাব নিয়ে বলে আমি মন্ত্রণালয়ে চাকরি করি। সো এই কনটেক্সট থেকে আপনি করতে থাকেন, আবেদন করতে থাকেন, পরীক্ষা দিতে থাকেন, করতে থাকেন, পরীক্ষা দিতে থাকেন। বিশেষ করে যারা ঢাকায় থাকেন তাদের জন্য এই পরীক্ষাগুলো দেয়া খুবই ইজি।
তারা এগুলো মিস করবেন না। তো এই সমাজসেবা অধিদপ্তর, এনএসআই, বীমা কর্পোরেশন, পল্লী বিদ্যুৎ, পরিবেশ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, জনশক্তি ও কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো, রাজুক, কর কমিশনারের কার্যালয়, বন ও জলবায়ু মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, বাংলাদেশের 47টা মিনিস্ট্রির মধ্যে কত ধরনের সার্কুলার যে প্রতি বছর আসে আপনি জানেন না বিধায়। যেমন খাদ্যতে সার্কুলার গেল, মৎস্যতে বড় সার্কুলার গেল, আরো এরকম কতগুলো মন্ত্রণালয় বড় বড় সার্কুলার গেল। এরকম একটা বড় সার্কুলার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, এটা হলো ভূমি ভবনের অধীনে। এইখানে সার্কুলারটা আসছে মোট কত পোস্টের দেখেন এবং কোন গ্রেডের, আমি এই সার্কুলারটা পুরাটা আপনাকে পড়ে শোনাচ্ছি। এখানে প্রায় 3000-এর বেশি পোস্ট আছে। এইখানে পদ আছে কি কি দেখেন। এখানে প্রথম পদ আছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, 11,000 টাকা বেসিকে, প্রায় 26,590 টাকা পর্যন্ত, 11,000 থেকে। এইখানে পদ আছে 5টা। সার্ভেয়ার, ভূমি অফিসের সার্ভেয়ার, এটা কিন্তু বেশ একটা মজার পোস্ট। তো এই যে জিনিসটা আপনার 10,200 টাকা বেসিক, এটা হলো 14 গ্রেডের একটা চাকরি। এইখানে পোস্ট আছে 272টা। এখন এই 272টা পোস্টের একটা পোস্ট আপনাকে নিতে হলে কি কি করতে হবে, কোন সিলেবাসে আপনি পড়াশোনা করবেন, এইটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। তার আগে এইটা শুধু মাথায় রাখবেন যে আপনি এই যে 272টা পোস্ট দেখেন, এরপরে এরকম আরো একটা বড় সার্কুলার আছে, ড্রাফটসম্যান কাপ এরিয়া এস্টিমেটর কাম সিট কিপার। এইটা 15তম গ্রেডের, 9,700 টাকা বেসিকের, এটাও 16-17 হাজার টাকার মতো বেতন আসে। এইখানে হলো 295টা পোস্ট আছে। এখন আপনার দরকার একটা সরকারি চাকরি, বেতন কত, গ্রেড কত, এত কিচ্ছু আপনার দেখার দরকার না। আপনার দরকার চাকরি। একটা চাকরি পাওয়ার পরে একেবারে বুক ফোলায় ঘুরবেন, একটা বিয়ে শাদী করবেন, বউ সাথে নিয়ে, এরপর বই পড়বেন, এরপর পরে পরে আবার পরের গ্রেডের আর একটা বড় চাকরি নিয়েন। কিন্তু আগে একটা চাকরি তো নিশ্চিত করেন, নিজের মান সম্মান বাঁচান, যে এই বুড়া বয়সে একটা চাকরি এখনো হয় না, তাই না? আপনাদের যদি বোরিং লাগে তাহলে বলতে পারেন, আর কথাগুলো যদি বাস্তবসম্মত মনে হয় তাহলে বলতে পারেন যে না জি স্যার এইগুলোই আসলে বাস্তবতা। দেখবেন যে একজন কনস্টেবল সে যখন এলাকায় আসে, ওনার সামনে আপনি একজন মাস্টার্স পাস, আপনার ওনার অর্ধেক তো ভালো, 10 ভাগের 1 ভাগ ইজ্জত কেউ করে না। কারণ হলো আপনার তো পকেটে পয়সা নেই। উনি এসে বলে যে আমি ডিফেন্সে চাকরি করি, আপনি তো এটাও বলতে পারেন না যে আমি স্কুলে চাকরি করি। আপনি বসে আছেন যে 2 বছর পর একটা প্রাইমারির সার্কুলার আসবে, স্যার প্রাইমারির আবার সার্কুলার কবে, আমি ওই সময় পরীক্ষা দিয়ে পাশ করবো। আসলে এরকম হয় না। যারা সবসময় লেগে থাকে বছর শেষে, তাদের ওই প্রাইমারি এগুলো এমনিতেই হয়ে যায়। সো আপনার যেটা মাথায় রাখবেন সেটা হলো যে এই সার্কুলারটা কেউ মিস করবেন না। যারা মৎস্য অধিদপ্তরে আবেদন করেছেন, খাদ্য অধিদপ্তরে আবেদন করেছেন, ওনাদের পড়া যেন সারা বছর জারি থাকে, কারণ এগুলোর পরীক্ষাও সারা বছর জারি থাকবে। তো দেখেন এইখানে এই 2টা সবচেয়ে বড় পোস্ট আছে। এছাড়াও ট্রাভার্স সার্ভেয়ার, দেখেছে এগুলো অনেক পোস্টের নাম, আপনি এলাকায় গিয়ে বললে সেই ভাবসাব। কই চাকরি করেন আপনি? ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর। এরিয়া এস্টিমেটর হিসেবে আসি মানে কি যেন একটা মানে বিশাল বড় কিছু, বাট আপনার কিন্তু ভাবসাব চলে আসছে। তখন কিন্তু আপনার বাপ গিয়ে বলবে যে ভূমি মন্ত্রণালয়ে চাকরি করে। হ্যাঁ, ভূমি মন্ত্রণালয়ের কি এরিয়া এস্টিমেটর? তো মানুষ মনে করবে এরিয়া অফিসার টফিসার, পুরা কোনো একটা জেলার দায়িত্বে আছে মনে হয়। হ্যাঁ, তো এইটা আগে নিশ্চিত করেন। আপনার ওইটার দরকার নেই যে আমার তো বিসিএসই লাগবে, আমার তো, হ্যাঁ করেন আপনি বিসিএস, বাট অল্প অল্প করে যাইতে থাকেন। তখন মানুষকে বলতে পারবেন যে আমি 2টা সরকারি চাকরি চেঞ্জ করছি, আমি 3টা সরকারি চাকরি পাইছি। তখন এই জিনিসটা আপনার জন্য সুবিধা হবে। এইখানে দেখেন ড্রাইভারের পোস্ট আছে 12টা, নাজির কাম ক্যাশিয়ার এইখানে পোস্ট আছে 17টা। এই যে ভূমি অফিসের নাজির বললাম, এদের কিন্তু মেলা পয়সা করি আছে, জানেন তো। অনেকের আবার 9ম গ্রেডের বড় অফিসারের চেয়েও তার বেশি টাকা থাকে, এরকম আছে বাংলাদেশের কনটেক্সটে। তো এইখানে দেখেন পেশকার, রেকর্ড কিপার। এইখানে পেশকার যেটা আছে, এই পোস্টটা কি আসলে আপনি লোকজনের কাছে এলাকায় একটু জেনে নিন পেশকার পোস্টটা কি আর এটার কেমন। আপনি একটু খোঁজ খবর নিয়ে জেনে নিন যে পেশকারদের আসলে কেমন সম্মান। মানুষজন পেশকারদেরও কিন্তু খুব পরিমাণে তেল মাজে। তো এইখানে 378টা পোস্ট আছে, পেশকারের পোস্ট 378টা। এবং পেশকার হলো 16তম গ্রেডের চাকরি, 9,300 টাকা। এবং চাকরিটা আসলে আপনি আপনার এলাকায় বা আপনার নিজ জেলার আশপাশে যদি করতে পারেন তাহলে দেখবেন যে আরো বেশি ভালো লাগতেছে। নিজ এলাকার আশপাশে যদি করতে পারেন, এই চাকরিগুলো ওইখানেও পোস্টিং হয়। আর এছাড়া আছে দেখেন রেকর্ড কিপার, এইখানেও আছে 291টা পোস্ট। কয়টা লাগবে না, মানে আপনি আবেদন করবেন কয়টা হবে না, এইটা হবে না, ওইটা হবে না, ওইটা হবে না, তো কয়টায় হবে না আপনি সবগুলো আবেদন করবেন। হ্যাঁ, এইখানে আছে রেকর্ড কিপার, এখানে আছে পেশকার, আগে কতগুলো দেখাইলাম। এইখানে দেখেন কপিস্ট কাম বেঞ্চ সহকারী, এই বেঞ্চ সহকারী 16তম গ্রেডের একটা চাকরি, এইখানে পোস্ট আছে 480টা। কয়টা পোস্টে লাগবে না, কোনটায় লাগবে না? এবং এগুলোর মধ্যে অনেকগুলোই আছে যেগুলো ইন্টার পাসের লোকজন আবেদন করতে পারবেন। আর পড়তে হয় কি সেই সিলেবাসটা আমি একটু পরে বলছি। জাস মোহরার এইখানে আছে 422টা পোস্ট। এই 474টা পোস্ট আছে খারিজ সহকারী।
খারিজ সহকারী 16তম গ্রেডের, এখানেও 474টা পোস্ট আছে, 182টা পোস্ট আছে অফিস সহায়কের। অনেকগুলো অফিস সহায়কের চাকরি আমি করে করবো, আমার চা টানা লাগবে এখন সরকারি চাকরি করতে, ভাই আগে এটা পাইয়ে দেখেন, করবো বা না করবো এটা আমার ব্যাপার। বাট আমি বলতে পারবো আমি ভূমি মন্ত্রণালয়ে চাকরি পেয়েছিলাম, আমি খাদ্য মন্ত্রণালয়ে চাকরি পাইছি, অমুক অধিদপ্তরে চাকরি পাইছি, আমি এগুলা করি নাই, আমি এখন এটা করতেছি। আমি পরিবেশ অধিদপ্তরের চাকরি করি নাই, বাট আগে পেয়ে দেখেন ভাই, একটা চাকরি পেলে আপনার কনফিডেন্স বেড়ে যাবে এবং তখন আপনার জন্য এটা ইজি হয়ে যাবে। এই চেইনম্যান আছে 20তম গ্রেডের, তো আপনারা অবশ্যই অবশ্যই 11 থেকে 20তম গ্রেড যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন, বিদ্যাবাড়িতেও এটার ব্যাপারে ভর্তি চলছে, এটার জন্য আলাদা কোর্স আছে শুধু এটার জন্যই। তো এগুলার তথ্যের জন্য এই নাম্বারে যোগাযোগ করিয়েন, নাম্বার তো সবাই জানেনই, অথবা স্ক্রিনশট দিয়ে রাখেন। আমি এখন সামনে যাচ্ছি যে আসলে এটার জন্য কেন চাকরিটা হয় না, কি কি পড়তে হয়। দেখেন এই সিলেবাসটা সরকারি চাকরি পরীক্ষায়, এই সিলেবাসটা হয় কেমন, কোথা থেকে প্রশ্ন আসে, কেন মানুষ পাস করতে পারে না, সমস্যা কোথায় কোথায়, সেই জিনিসগুলো নিয়ে কথা বলি। স্যার ফুডের জন্য কি কি পড়তে হবে, ফুডের জন্য ওইগুলাই পড়তে হবে যেগুলো এখন আমি বলবো। দেখেন সবগুলো জিনিসই সেম এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে, এবং আমি শুধুমাত্র যে আপনাকে সিলেবাস দেখাবো তা না, কিছু একেবারে রিয়েল কোশ্চেন রাখছি, কোশ্চেনগুলো কেমন হয় এই 16 গ্রেডের 14 গ্রেডের সেগুলো আমি দেখাবো। এখানে দেখেন লিখিত এবং এমসিকিউ উভয় ধরনের পরীক্ষাই এখানে হয়। আর এই পরীক্ষার জন্য আপনার অন্যান্য যে ব্যাংক বা বেসরকারি চাকরিতেও কমন পড়ার মতো সম্ভাবনা আছে এই সিলেবাসটা গুছিয়ে একবার পড়লে, অর্থাৎ এই প্রস্তুতিটা আপনার ব্যাংক বা প্রাইমারি এগুলোরও অনেকখানি আবেদন প্রস্তুতি সম্পন্ন হবে। এখানে সাধারণ জ্ঞান অংশের জন্য সাম্প্রতিক অংশ থেকে প্রায় 3টা বা 4টা প্রশ্ন আসতে দেখা যায়। এইখানে সাধারণ জ্ঞানটা অন্য চাকরির পরীক্ষার সাধারণ জ্ঞান থেকে ভিন্ন। এখানে দেখবেন যে বাংলাদেশে কবে রেল সংযোগ সেতু উদ্বোধন করা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের সর্বশেষ ভূমি সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছে, সর্বশেষ বাংলাদেশের কোন ভাস্কর মারা গিয়েছে। তো এই যে এই ধরনের যে প্রশ্নগুলো, এই ক্রিটিক্যাল প্রশ্নগুলো কিন্তু প্রাইমারি নিবন্ধনে এখানে আসে না। এইখানে সব প্রশ্নগুলোই হয় কিন্তু আপনার সাম্প্রতিকের উপর থেকে। এই জন্য এখানে সাম্প্রতিক প্রত্যেক মাসের তথ্য প্রত্যেক মাসেই আপডেটেড থাকতে হবে। প্রত্যেক মাসে যে পরীক্ষা হয় ওই পরীক্ষাগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। পাশাপাশি বাংলাদেশ বিষয়াবলী অংশ, এখানে যে সাধারণ জ্ঞান অংশের মধ্যে বাংলাদেশ বিষয়াবলী আছে, সেইখানে বরাবরের মতো বাংলাদেশের সীমানা, আয়তন, জাতীয় বিষয়াবলী, বাংলাদেশের সীমান্তবর্তী স্থান, গুরুত্বপূর্ণ জেলা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সংবিধান, সাংবিধানিক পদ, জাতীয় সংসদ, এছাড়া গুরুত্বপূর্ণ দ্বীপ, পাহাড়, পর্বত, নদীবন্দর, সমুদ্র বন্দর, প্রাচীন ও ভৌগোলিক নাম, এরপরে নদ নদীর নাম, সংযোগস্থল, প্রবেশস্থল, এই জায়গাগুলো ভালোভাবে পড়ে যাইতে হয়। তারপরে দেখেন আন্তর্জাতিক কনটেক্সটে বাংলাদেশ যে বিশ্ব যে সংস্থাগুলো সদস্যপদ পেয়েছে এগুলো কোনটা কবে পেয়েছে, এছাড়া গুরুত্বপূর্ণ ভাস্কর্য, কৃষিতে উন্নত জাত, যেমন ধরেন বিসিএসসি কৃষি নিয়ে অনেক বেশি পড়তে হয়, বাট এই 11 থেকে 20 গ্রেডের জন্য কৃষিতে পড়তে হয় কি, যে কৃষির উন্নত জাতগুলো, আলুর জাতের নাম কি, গমের জাতের নাম কি, এই ধরনের পড়াটা পড়তে হয়। এইখানে অনেক বেশি পড়তে হয় না, বাট এইখানে 3টা জিনিস এমন ভাবে পড়তে হয় যে ওই 3টা জিনিসের 3টা সাবজেক্ট, অর্থাৎ বাংলা, ইংরেজি এবং গণিত, এই 3টা সাবজেক্টের কোনো কিছু বাকি না থাকে। বাংলাদেশের অর্থনীতি, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আসে প্রণালীগুলো, বিখ্যাত প্রণালীগুলো, পাহাড়, পর্বত, হ্রদ, খাল, বিল, নদী, সাগর, এইগুলো। আর দেশগুলোর বিভিন্ন যে দেশ আছে এই দেশগুলোর আইনসভা, মুদ্রা, দেশগুলোর এর বাইরে রাজধানী, এরকম গুরুত্বপূর্ণ যে স্থান আছে, আর বিভিন্ন যুদ্ধ, আর আন্তর্জাতিক কনটেক্সটে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তো সাম্প্রতিক থেকেও এগুলো আসে। এর বাইরে আপনার অবশ্যই অবশ্যই এই পরীক্ষাগুলোর জন্য 3টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, এই 2টা সাবজেক্টে প্রতিদিন রুলস এবং কিছু ভোকাবুলারি মুখস্থ করতে লাগবে না একদিকে, আর একদিকে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা, যারা গণিতে দুর্বল আছেন প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা গণিতের পিছনে সময় দিতেই হবে। যদি আপনি চাকরি পাইতে যান বাংলাদেশি কনটেক্সটে, স্যার আমি গণিত কম বুঝি, আমি কম পারি, এটা ছাড়া হইবে না, সেটা ছাড়া হইবে না, কোনো সাবজেক্ট ছাড়াই হবে না। চাকরির পরীক্ষা মানে আপনি প্রত্যেক সাবজেক্টেরই অলরাউন্ডার হইতে হবে, প্রত্যেক সাবজেক্টেরই অলরাউন্ডার হইতে হবে। তো এখানে দেখেন বাংলা, আপনি প্রতিদিন বাংলার একটা অধ্যায় 3 দিন বসে 5 দিন বসে একটা অধ্যায় শেখেন, যে ওই অধ্যায়ে আপনার যেন কিচ্ছু বাদ না যায়। ইংরেজি প্রতি 3 দিন বা 5 দিন বসে একটা করে অধ্যায় শেখেন, ওই অধ্যায়ের কোনো কিছু বাদ না যায়। 1 সপ্তাহ বসে একটা অধ্যায় শেখেন ইংরেজি, যদি বেশি কঠিন মনে হয়। তো ইংরেজিতে অধ্যায় আছে কয়টা? 15টা। 15টা অধ্যায় ভালোভাবে পড়লে সব শেষ, পুরো সিলেবাস। 6 মাস বসে 15টা অধ্যায় পড়লে এক একটা অধ্যায়ের জন্য থাকে কতদিন? 6 15 90, 15টা অধ্যায়ের জন্য পার ডে 12 দিন করে সময় পাবেন আপনি। 12 দিন বসে একটা অধ্যায় পড়লে এটা
তামা তামা হয়ে যাবে। 12 দিনের পার ডে যদি 3 ঘন্টা করে একটা অধ্যায় পড়েন, 3 12 36 ঘন্টায় একটা অধ্যায় শেষ হবে না। এইটুকু প্রস্তুতি আপনাকে নিতে হবে। ইংরেজি এবং বাংলার ক্ষেত্রে শুধু রুলসগুলো ভালোভাবে এক একটা অধ্যায় ধরে ধরে পড়বেন, পাশাপাশি প্রতিদিন 10টা করে ভোকাবুলারি আপনি ইংরেজির মুখস্থ করবেন, 10টা করে ভোকাবুলারি আপনি বাংলায় মুখস্থ করবেন। বাংলায় সমার্থক শব্দ আছে না, বাংলায় সন্ধি আছে না, বাংলায় সমাস আছে না, বাংলায় প্রকৃতি প্রত্যয় আছে না, প্রতিদিন 10টা করে মুখস্থ করেন। যখন আপনি আগামী 6 মাস পড়বেন, 6 মাসে 180 দিন, 180 দিনে এটাকে ইনটু দেন, ইনটু 180 কত দাঁড়ায়? আপনি 1800 নতুন ইংরেজি ওয়ার্ড মুখস্থ করে ফেলবেন, 1800 নতুন বাংলা শব্দ, সন্ধি, সমাস, কারক, প্রত্যয় এগুলো মুখস্থ করে ফেলতে পারবেন প্রতিদিন 10টা মাত্র। এবং প্রতিদিন একটা অধ্যায়কে ভাগ করবেন যে আগামী 7 দিন এই একটা অধ্যায় আমি পড়বো, ওই অধ্যায়টা 7 দিন বসে শিখেন, ভালোভাবে শিখেন। তবে এইখানে হয় কি, অনেক জিনিস আপনি যতবার বলবেন ততবার ভুলে যাবেন, ততবার কনফিউশন সৃষ্টি হবে। এটার জন্য কোনো একজন শিক্ষক বা কোনো একজনের কাছ থেকে সহায়তা নিয়ে অধ্যায়গুলো ভালোভাবে পড়লে, এই অধ্যায়ের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তখন একেবারে সুন্দরভাবে জিনিসটা আপনার আয়ত্তে চলে আসে। আর গণিতের জন্য প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা গণিত করবেন। যারা একেবারেই গণিত পারেন না, যে স্যার আমি গণিতের জন্য চাকরি হয় না বা গণিত ছাড়া কি পারা যায় না, তারা এখন আসেন কয়েকটা রিয়েল প্রশ্ন দেখাই। মৎস্য অধিদপ্তর, পদের নাম হলো নিরাপত্তা প্রহরী। এটার পরীক্ষায় কি আসছে? এটা একেবারে লোয়েস্ট গ্রেডের একটা পোস্ট। এইখানে কি কি আসছে পরীক্ষায়? রিয়েল প্রশ্ন। পরীক্ষাটা হয়েছিল 27/1/2024, অর্থাৎ 27 জানুয়ারি 2024। 60 মিনিটের পরীক্ষা হয়েছে, পূর্ণমান ছিল 40 নম্বরের পরীক্ষা হয়েছে 60 মিনিট বসে, অর্থাৎ এটা একটা লিখিত টাইপের প্রশ্ন ছিল। নিরাপত্তা প্রহরীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে 5টি বাক্য লিখুন। ভাই, যারা মনে করেন যে আমার তো স্যার নবম গ্রেড ছাড়া কোনো চাকরি করার ইচ্ছাই নাই, বা আমি তো ফার্স্ট ক্লাস ছাড়া কিছু করব না, এই ধরনের যারা আছেন তাদের জন্য এই লাইফটা না। এই লাইফটা তাদের জন্য যারা আমার মতো গরিব গ্রাম থেকে আসছেন, যে স্যার আমার একটা চাকরি হলেই হয়, আমার একটা সরকারি চাকরি হইলে আরো ভালো হয়, এবং আমার যদি কালকে থেকে আমার হাতে বেতন আসা শুরু হলে আমি বেঁচে যাই, এই ধরনের লোকজনদের জন্য এই লাইফটা। সেটা অফিস সহায়ক হইতে পারে, অফিস সহকারী হইতে পারে, নিরাপত্তা প্রহরী হইতে পারে, ওয়েম্যান হইতে পারে, রেলওয়ের খালাসি হইতে পারে, স্যার যে কোনো পোস্ট, যে কোনো চাকরি, এনি। বাট এটা গভর্নমেন্ট জব হলে আমার জন্য ভালো হয়, এবং পারলে আমার কালকে থেকে হাতে বেতন আসলে আমি খুশি হই। এই ধরনের যারা, তাদের জন্য আমার কথাটা। আর যারা মনে করেন যে আমি তো নবম গ্রেডের নিচে যাবোই না কোনো চাকরিতে, সর্বোচ্চ গেলে 10ম গ্রেড যাইতে পারি, তাদের কথা ভিন্ন। বাট যারা অন্য চাকরিতে যাচ্ছেন তাদের জন্য আমি এটা দেখাচ্ছি। দেখেন, এর বাইরে সন্ধি বিচ্ছেদ আসছে এখানে পরীক্ষা। এটা সন্ধি বিচ্ছেদ, অহরহ সন্ধি বিচ্ছেদ করুন। লবণ, নবান্ন, গায়ক, এই 5টা সন্ধি বিচ্ছেদে 5 মার্ক। ওইখানে আছে 5টি বাক্যতে 5 মার্ক। নেক্সট আসেন, বিপরীত শব্দ লিখুন। অনাবিল, অর্বাচীন, কুটিল, নিরস, তাপ, এগুলোর কি আপনারা বিপরীত শব্দ পারেন না? এগুলোর বিপরীত শব্দ আপনারা ইজিলি পারেন। তো এই পরীক্ষাটা দিলে আপনি আসলে পাশ করে যাইতেন। পাশ করলে হয়তো কি আপনি বলতে পারতেন যে আমি অমুক চাকরিটা পাইছি, বা আমি অমুক 5টা চাকরি পাইছি। এরপরে দেখেন এখানে ইংরেজিতে রাইট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল মানে পদ্মা ইজ এ ভেরি বিগ রিভার, ইউ আর ড্যাশ গ্রেটফুল। এই সেন্টেন্সগুলো আপনাকে পুরা করতে হবে, আর কিছুই না। এই সেন্টেন্সগুলো, হি ইজ ড্যাশ এমবিবিএস, হি জয়েন্ট ড্যাশ নেভি, অর্থাৎ এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাইতে হবে। ওকে, ইউ আর ড্যাশ গ্রেটফুল, ইউ আর এ হবে নাকি এন হবে আর্টিকেলের ব্যবহার। আই স ড্যাশ এ বিগ এলিফ্যান্ট, আমরা কি দেখলাম? একটা বড় হাতি। এখন এখানে এ বসে না এন বসে? বহুত আপনার পণ্ডিত বন্ধু বান্ধবকে দেখবেন যে মামা পয়সা ছাড়া সরকারি চাকরি নাই, আমাকে মামাও নাই, খালুও নাই। যে ভাই আপনি ভাইবা দিছেন কয়টা? আপনার কয়টা ভাইবা দিয়ে বাদ দিছে যে আপনি বলে বেড়াচ্ছেন যে সরকারি চাকরি হয় না? আপনি ভাইবা দেন, ভাইবা দেওয়ার পরে আপনি বাদ দিলে বলেন যে আমি 10 বার ভাইবা দিছি, আমাকে বাদ দিয়ে দিছে। তারপর না কথা, আপনি আগে যান, মাঠে নামেন, পরীক্ষা দেন, 10টায় বাদ পড়েন। আমার নিজের পরিচিত বন্ধু আছে অনেকে, যারা হলো আপনার এই কম্পিউটার টাইপিস্ট, এরপর ইউনিয়ন পরিষদের সচিব এইখানে চাকরি করতেছে, ভূমি অফিসের নাজিরে চাকরি করতেছে, ওরা রয়্যাল লাইফ লিড করতেছে, এবং ওদের চাকরি বিনা পয়সায় হয়েছে। শিক্ষা অধিদপ্তরে আছে উচ্চমান সহকারী, তো এই চাকরিগুলো বিনা পয়সা হয়েছে ওদের। হ্যাঁ, কিছু চাকরি তো অবশ্যই টাকা পয়সায় হয়, সেটা ভিন্ন জিনিস। ওকে, তো একটা চাকরি পাইলে তারপরে হলো আপনি করবেন কি করবেন না সেটা আপনার বিষয়। আমি বলি নাই যে এইটাই আপনাকে পার্মানেন্ট করতে হবে, এইটাই সম্মানজনক। ওই যে পণ্ডিত কথা লিখছেন কেউ একজন, যে বিশাল স্যার আপনি কিভাবে এইটাকে বড় করে দেখাচ্ছেন। আরে ভাই, বড় ছোটর ব্যাপার না, আপনি তো বিয়ে করতে পারবেন না। 14 বছরের বাচ্চা, তার জন্য
14 কি 16 বছরের বাচ্চা, 15 বছরের বাচ্চা, তার জন্য মায়ে হলো মেয়ে দেখা শুরু করছে, আর আপনার বয়স 32 হয়ে যাবে, তখন আপনার বিয়ে করাবে না, কারণ আপনার তো পয়সা নেই, আপনার এখনো বিয়ের বয়স হয় নাই। আর 15 বছরের এই দুধের বাচ্চা, ওর বিয়ের বয়স হয়ে গেছে, এবং এলাকার সব মেয়ের বাপরা, সুন্দরী সুন্দরী মেয়ের বাপরা ওর জন্য লাইন দিয়ে দাঁড়ায় আছে যে ওরে মেয়ে দিবে, ও খালি হ বললেই হয়। আর আপনি গেলে দিবে না, আপনার এম এ পাশে কোনো কাজ হবে না, ওই এম এ পাশের কোনো সম্মান নেই। এটা টু বি অনেস্ট একটা রাইট কথা বর্তমান কনটেক্সটে বা প্রেক্ষাপটের সাথে। সো টাকা পয়সা এইটা দিয়েই যে সবাই চাকরি নেয় এরকম না, সবাই যে ঘুষ দিয়েই চাকরি নেয় এরকম না। আপনি এক্সাম দিতে থাকেন, আপনি অ্যাপ্লিকেশন করতে থাকেন, আপনি পরীক্ষা দিতে থাকেন, 5টা ভাইবা দেওয়ার পরে আপনি বলবেন যে স্যার 5টা ভাইবা দিছি, প্রত্যেকবার আমাকে বাদ দিয়ে দিছে, বা প্রত্যেকবারই আমি একেবারে 100-র মধ্যে 100 মার্কের অ্যান্সার করে আসছি, আমি অন্তত 90 পাওয়ার মতো পরীক্ষা দিচ্ছি, কিন্তু ওরা আমাকে নেয় নাই। তখন আপনি এসে বলতে পারেন, আর আপনি পরীক্ষা দিয়েছেন স্যার মনে হয় 100-র মধ্যে 49 হয়েছে, 48 পাইতে পারি। তো আপনার থেকে বেশি পাওয়ার মতো হিউজ ক্যান্ডিডেট আছে বর্তমানে। আমার অফিস সহকারী, অফিস সহায়ক, এইসব পোস্টে বহু স্টুডেন্ট আছে যাদেরকে দেখা, আমি কাউকে খাটো করে দেখাচ্ছি না বা ছোট করে বলার জন্য না, একটা সময় ছিল যখন প্রাইমারিতে ঢাকা ইউনিভার্সিটির কোনো ছেলে অ্যাপ্লিকেশন করতো না, আর এখন ওরকম একটা চাকরি পেলে শান্তিতে করবে বসে। ইভেন অফিস সহকারী পোস্টে বহু পাবলিক ইউনিভার্সিটির ছেলে পেলে অনায়াসে আরামসে দিব্যি চাকরি করতেছে, রিল্যাক্সে ঘুরে ফিরে খাচ্ছে, কোনো হতাশাও নাই। আর আপনি কই দিয়া কোথার কোন কলেজে পড়ছেন না পড়ছেন, আপনার স্যার এইটাও আবার একটা বড় চাকরি, ওইটার জন্য আপনি অনুপ্রেরণা দেন। আরে ভাই একটা নেন আগে আপনি, বর্তমানের কনটেক্সট খারাপ, আর এর বাইরে আপনি আর কি করবেন? কোন একটা কোম্পানিতে ঢুকে যাবেন, তাহলে ঢুকে যান, তাহলে তো গভর্নমেন্ট জব আপনার না, আপনার এই সেক্টর না, আপনি এখানে কেন থাকবেন? আপনি চলে যান। যারা অনার্স পাশের পরের দিন থেকে কোম্পানিতে চাকরি শুরু করে, ও 5 বছর পর স্যালারি 50, 60, 70 হাজার টাকা হয়ে যায়, তাহলে কেন আপনি খামাখাই 16 হাজার টাকা বেতনের চাকরির জন্য বসে আছেন? যান। বাংলাদেশের কনটেক্সটে যারা সরকারি চাকরি করে, উনি প্রস্রাব করলে সে প্রস্রাবের জন্য সরকার ওনার পয়সা দেয়, যে উনি হেঁটে যেয়ে প্রস্রাব করে আসছে, এটার জন্য ওনাকে সরকার এই ভাতা দিল। মানে এই কথাগুলো শুনতে খারাপ শোনায়, বাট ওইগুলা চাকরি যারা করে তারা জানে যে ইন্টারনাল ব্যাপার স্যাপারগুলো কেমন হয়, এবং এগুলো ইলিগাল না, লিগালি সিস্টেমেটিক্যালি এগুলো দেওয়াই আছে তাদেরকে সুযোগ সুবিধা। আর এই জন্যই মানুষ ওইটার জন্য মরে যায়। ধরেন ইউজুয়ালি একজন ফার্স্ট ক্লাস অফিসার যখন সে জেলা থেকে আসে, ঢাকায় আসে, তার জেলা থেকে যদি এটা 200 কিলোমিটার হয়, তখন দেখা যায় তাকে যাতায়াত ভাড়াই দিচ্ছে 8,000 থেকে 10,000 টাকা। একজন ফার্স্ট ক্লাস অফিসারকে 10,000 টাকা আপনাকে কে যাতায়াত ভাড়া দিবে? অনেক খাত আছে, এই জন্যই মানুষ ওইখানে যায় 16,000 টাকার চাকরি করতে। সবাই যে শুধু ইলিগাল পয়সা ইনকাম করার জন্য যায় তা না, সম্মান, টাকা পয়সা সবকিছুই পাওয়া যায়। সো আপনি আগে একটা পান, পরে গ্রেড চেঞ্জ করেন, পরে আপগ্রেড করেন। আপনি কার কাছে সম্মানের জন্য গেছেন এইটা না, আপনি তো আপনার বাপ মায়ের কথা, আপনার বাপ মায়ের জন্য চিন্তা করেন, যে তারা আপনার দিকে তাকাইতে পারতেছে না, তারা কারোর সাথে কথা বলতে পারতেছে না। তো এটা এমন না যে আপনি এমএ পাস করছেন এখন ওইটা বলে বলে বেঁচে খাইতে পারবে, জি না। আগে একটা আপনার হলো চাকরি পাইলে তখন সেটা মানুষকে বলতে পারবে। সো আপনি পড়েন, ফাটায় পড়েন, শুধু সিজনে পড়িয়েন না, যে এই একটা নিবন্ধন পরীক্ষা আসছে এখন এই সিজনটা পড়ার সিজন, আবার উল্টায় ফেলবো। এরপর আবার যেদিন চাকরি ওই পরীক্ষাটা শেষ হয়, তারপর থেকে আবার গাঁটটি বস্তা গোল করে আপনি 6 মাসে বই পুস্তকের পাশে নাই। এইটা না করে আপনি একেবারে ডিরেক্ট টু দা পয়েন্টে পড়াশোনা করেন, পুরো বছর পড়াশোনা করেন, বছরে অন্তত 50টা বা 100টা চাকরির পরীক্ষা দেন, দেখবেন যে 2টা 5টা একটা না একটা লেগেই যাবে। আপনার দিন আসবে, কিন্তু জাস্ট আপনার ধরে থাকতে হবে, লেগে থাকতে হবে না। 2টা পরিচয় মানে 2টা পরীক্ষা দিয়ে আপনি বললেন স্যার হয় না সব, নাম্বার কত ছিল আপনার? স্যার 48। 48 ওয়ালারা আসলে চাকরি পায় না। চাকরি বিনা পয়সায় যাদের পাইতে হবে, যাদের আমার মতো গরিব, জায়গা জমি নাই বাপের, যাদের টাকা পয়সা নাই, ওদের জন্য কি করতে হবে? ওদের 100 মার্কের পরীক্ষায় 90 উঠাইতে হবে, তখন ওর বিনা পয়সায় সরকারি চাকরি হবে। আর পাইলেন এইদিকে 32 পায়ে পাশ করছেন 100-র মধ্যে, মানে মানুষ বেশি নিচে বিদায় পাশ করে গেছেন, বাই বাই গিয়ে বাদ করছেন, বাই বাই টাকার জন্য বাদ দিয়ে দিছে আমারে। বুয়া কথা, আপনি তো 100-র মধ্যে 80 পান নাই, 90 পান নাই। সো এইটার পেছনে ফোকাস করেন। বাংলা, ইংরেজি, গণিত 3টা সাবজেক্টের বস হয়ে যান। 3টা সাবজেক্টের আগামী 1 বছরে কিচ্ছু বাকি থাকবে না, এরকম একটা পড়া দেন ফাটায় ধুমায়ে। প্রতিদিন গণিত করেন 3 থেকে 4 ঘন্টা। কি করবেন? বিগত প্রশ্নগুলো করবেন, বিগত বিগত প্রশ্নগুলো পড়েন, বিগত গণিতের যত প্রশ্ন আছে সব পড়ে ফেলেন। বিগত গণিতের প্রশ্ন শুধু জব সলিউশন বইতে যত বিগত গণিতের প্রশ্ন আছে সব পড়ে ফেলেন। ধরে ধরে আপনি অঙ্ক করতেছেন, একই অঙ্ক 20 বার করেন, কে মানা করছে? ওই অঙ্কটা পরে পরীক্ষা হলে দেখলে আপনি খালি রেজাল্ট দেখলেই বলতে পারবেন এটা এই অঙ্ক, এটা রেজাল্টেই। সংখ্যা কেন, দাড়ি কমা সহ একটা দশমিক সহ মুখস্থ হয়ে যাবে আপনার 1 বছর পড়লে ঠিকঠাক ভাবে।
পুরো বছরটাকে কাজে লাগান, কোনো সিজনাল পড়াশোনা পড়িয়েন না। তাহলে ওই সিজনাল বন্ধু বান্ধবের সাথে ঘুরতে হবে, আর ওই হতাশার আড্ডা দিতে হবে সন্ধ্যার পরে, বন্ধু আমার তো কিছু হইলো না, অমুক বাড়ির তমুক, ওর তো 16 বছর, ও তো বিয়ে করলো ফুটফুটে চাঁদের মতো। চাকরিটা হয়ে গেলে সেম ডিজাইনে ভিন্ন কালার পাবেন, সেম ডিজাইনে ভিন্ন কালার হবে সরকারি একটা চাকরি হলে। ওইটার দিকে ফোকাস করেন। এখন 1 বছর 2টা বছর একটু কষ্ট হলেও ওই কাজটা করতে থাকেন, দেন আপনি বড় কিছু অবশ্যই অবশ্যই করতে পারবেন, এটা আমি আশা রাখি বাংলাদেশের কনটেক্সটে। হ্যাঁ, তো বাংলাদেশের কনটেক্সটে দেখেন এই যে প্রশ্নগুলো যা আসছে এগুলো আপনি পারেন না, এরকম 5টা চাকরি আপনি পায়ে দেখান মানুষকে, তখন তো অন্তত আপনার আশপাশে ওই চাচা মামা খালু যারা আপনার মায়ের কাছে এসে বলে তমুকের ছেলের তো প্রাইমারির চাকরি হয়েছে, তমুকের ছেলে তো এখন কনস্টেবল, হেড কনস্টেবল হয়ে গেছে, ওই কথা তো বলতে আসবে না। আপনার মা তখন বলে দিবে যে আমার ছেলেও 3টা মিনিস্ট্রিতে চাকরি হয়েছে, মন্ত্রণালয়ে 2টা চাকরি হয়েছে, করে না, আপনি 2টা পায়ে দেখান। এবং ওইটা বললেন না ঘুরে ঘুরে যে খালি সব চাকরি দুর্নীতি, সব ঘুষ নেয়, টাকা নেয়, তাহলে বাংলাদেশের গরিব ছেলে পেলে যারা চাকরি পায় একটা চাকরি হইতো না। গত 10 বছরে বাংলাদেশের পুলিশের কনস্টেবল নিয়োগে মানে রেয়ার কেস 99% নিয়োগ ফেয়ার হয়েছে। বাংলাদেশের পুলিশের কনস্টেবল, এসআই এর নিয়োগ, এরপর সার্জেন্টের নিয়োগ, এরপরে প্রাইমারির ডিজাইন মানে প্রাইমারির যে পরীক্ষাগুলো, এগুলো প্রত্যেকটা পরীক্ষা ফেয়ার হয়েছে। আমার ফ্যামিলিতে 4জন মানুষ হলো প্রাইমারির চাকরি করে, ইভেন আমার ওয়াইফ করতো, আমার বউ করতো, হ্যাঁ, আমি নিজে পরীক্ষা দিছি, এগুলো সব ফ্রিতে হয়েছে, মানুষের ফ্রি অ্যান্ড ফেয়ার। তো আপনি ওইগুলো না বলে বেড়ে আপনি সিলেবাস খোঁজেন, স্যার আমার কি পড়তে হবে কি করতে হবে এটা বলেন, আমি 100-র মধ্যে 90 পাই দেখাবো। চাকরি কেন দিবেন আমাকে? যদি 2টা চাকরি ফেয়ার হয় ওটার একটা আমারে দিতে হবে, ওই জায়গায় আসেন। তখন আপনার সেম ডিজাইনে ভিন্ন কালার নিয়ে মায়ের বাপরা ঘুরবে যে নেন নেন এটা আমার মেয়ে, নেন। শুনতে খারাপ শোনায়, মেয়েদের জন্য বলতেছি, এখন যে জোর করে এর ওর সাথে বিয়ে দিতে চায় সেটা তখন চাবে না, কারণ তখন আপনার একটা স্ট্যাটাস হবে আলাদা। অথবা যারা বিবাহিত আছেন যে খালি কি বিয়ে করার জন্য এই চাকরি না, বিবাহিত লাইফে দেখা যায় যে একটা শখ থাকে যে আমি আমার বাপরে একটা জিনিস দিব, আমি আমার মাকেই দিব, এই ঈদের সময় আসতেছে, সবাই মনে করে যে ও তো বড় হয়েছে, ওর বয়স 32 বছর। বাট আপনার সেই কনস্টেবল ছোট ভাইটি, চাচতো ভাইটি, সে যখন বাড়িতে বাপের জন্য মায়ের জন্য, আপনার বাপের জন্য মায়ের জন্য গিফট নিয়ে আসে, জামা কাপড় নিয়ে আসে, আপনি তখন বসে আছেন যে আপনার আব্বা ঈদের সময় 3000 টাকা হাত খরচ দেবে। এটা খুবই দুঃখজনক একটা কথা। কারণ কি? কারণ আপনি অতিরিক্ত পণ্ডিত, যে আমার তো আগে আমি তো ডাইরেক্ট অফিসার ইন সিনিয়র অফিসার, আমি একসাথে লর্ড জেনারেল হব, গভর্নর হব, এগুলো তো না। আপনার জাস্ট একটা চাকরি নিন আগে, কারণ আপনি চাকরির মার্কেট আছে। আর যদি ভালো না লাগে তাহলে চলে যান, কোম্পানি আপনার জন্য, আপনার সরকারি চাকরি করার দরকার নেই। তো দেখেন এইখানে যে প্রশ্ন আসছে, রাইট প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার কই? গুড, শিপ, উলফ, নাইফ, মাউস, মাউস মাইস, উলফ উলফ, শিপ শিপ, এগুলোর প্রত্যেকটা প্লুরাল নাম্বার। এগুলো আপনারা পারেন না প্লুরাল নাম্বার, এগুলা নাউনের মধ্যে পড়া। এরপরে দেখেন বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? একটা 1 মার্ক। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? আপনি পারেন না। মৎস্য অধিদপ্তরের সর্বোচ্চ পদের নাম কি? বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখ? বাংলাদেশের জাতির পিতার নাম কি? এগুলো কি প্রশ্ন দেখেন। তো 20 গ্রেডের 3টা চাকরি পায় দেখান, আপনি অন্তত আপনার একটা ব্যাকআপ থাকবে। 20 গ্রেডের 3টা চাকরি পায় দেখান, মানুষকে বলবেন যে আমার অমুক মন্ত্রণালয় ছিল, অমুক মন্ত্রণালয় ছিল। আপনার কেউ জিজ্ঞেস করতে আসবেন না আপনি অফিসার হয়েছিলেন নাকি কম্পিউটার টাইপিস্ট হয়েছিলেন নাকি নাইট গার্ড হয়েছিলেন সরকারি চাকরি অমুক অমুক মন্ত্রণালয় হয়েছে, আমি করি নাই, আমার 5টা চাকরি হয়েছে। তখন আপনার বুক ফুলে মানে এত বড় হয়ে যাবে যে ঠিক আছে আরো 3টায় অবশ্যই পাস করব, কনফিডেন্স পাবেন, রেগুলার পড়াশোনার একটা আগ্রহ থাকবে, একটার পর একটা পরীক্ষা যখন দিতে থাকবেন। নেক্সট দেখেন এইখানে একটা অঙ্ক আসছে, আয়তকার একটি পুকুরের দৈর্ঘ্য 100 মিটার, প্রস্থ 50 মিটার, পুকুরের ক্ষেত্রফল কত? জাস্ট একটা গুণ অঙ্ক। এরপরটা দেখেন, প্রতি শতাংশে রুই জাতীয় মাছের পোনার মজুদ ঘনত্ব 40টি হলে 1 একরের পুকুরের জন্য কতটি পোনা লাগবে? 1 একরে আসলে এই যে এটা কতটুকু জায়গা হয়, এই যোগ বিয়োগ করে আপনি বের করতে পারেন। এরকম কয়েকটা অঙ্ক আছে, আমি সবগুলো পড়ে দেখাচ্ছি না। আসেন, বাণিজ্য মন্ত্রণালয়, পদের নাম নমুনা সহকারী। এটার গ্রেডটা আমার মনে নাই, 14 থেকে 16 গ্রেডের মধ্যে কিছু একটা হবে। তো এই নমুনা সহকারীর প্রশ্নটা দেখেন কেমন প্রশ্ন ছিল। এটা কিন্তু লিখিত প্রশ্ন, প্রিলি প্রশ্ন সেম। প্রিলি প্রশ্ন যেই পড়াটা আপনি পড়বেন, এই পড়াটার মধ্যেই আপনার প্রাইমারি, নিবন্ধন, 11-20 গ্রেড সব চলে আসবে। আর যারা বিসিএস এর প্রিপারেশন, ওদের তো আর কিছু লাগেই না। বাট পড়াটা কন্টিনিউয়াস রাখার জন্য আপনার সব ধরনের চাকরিতে অ্যাপ্লাই করতে হবে। এবং প্রত্যেক সপ্তাহে, আমার রুমমেট ছিল একজন, ওনার দেখতাম প্রত্যেক সপ্তাহে পরীক্ষা দিতে যায়। ভাই কই যান পরীক্ষা দিতে, ভাই কই যান পরীক্ষা দিতে। উনি প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো চাকরির পরীক্ষা দিচ্ছে এবং উনি চাকরিও হয়েছে মেলা কয়টা।
বেচারির যদিও ছোট গ্রেডে এখনো চাকরি করে, কিন্তু বেচারির স্যালুট দিতাম আমি তখন, যে আমি যখন একটা চাকরির জন্য বসে আছি তখন অলরেডি ওনার তৃতীয় চাকরি চেঞ্জ করা হয়ে গেছে, চতুর্থ চাকরিতে উনি সুইচ করছে, সবগুলোই ছোট ছোট চাকরি, 16 গ্রেডের, 17 গ্রেডের, 14 গ্রেডের। তো ঘুরতে ঘুরতে বেচারি এখন একটা 13 গ্রেডের চাকরি করে। কিন্তু আপনি পান 5টা চাকরি পান, তখন আপনারও ভালো লাগবে, মানুষকে বলতে পারবেন। তো এই পদের দেখেন পরীক্ষার প্রশ্নগুলো কেমন ছিল। এই পরীক্ষাটা হয়েছে 13/1/2024, 13ই জানুয়ারি হওয়া পরীক্ষা। দেখা গেছে আপনি তো জানেনই না স্যার এই পরীক্ষা কবে হইলো, এটা কয়জনকে নিছে। সো আপনি জাস্ট খোঁজ খবর রাখেন কোন সার্কুলার হচ্ছে, কবে পরীক্ষা হচ্ছে, কতগুলো পোস্ট থাকছে, কোন পাশে অ্যাপ্লাই করা যাচ্ছে। আর সিলেবাস সেম, একই পড়াশোনা পড়তে থাকেন। বাংলা, ইংরেজি, গণিত এই 3টা ফাড়ায় পড়েন। এই 3টা ভালোভাবে পড়া হয়ে গেলে, এই 3টায় কিন্তু সমস্যা আছে। যেমন গণিত দেখবেন যে কিছু অঙ্ক 20 বার করার পরও 21তম বারে গিয়ে আবার প্যাচ লেগে যাচ্ছে। ওই ধরনের অঙ্কগুলো স্যারদের সাথে করলে ভালো হয়। বিদ্যাবাড়ি আমরা প্রিফার করি এই জন্যই যে বিদ্যাবাড়ির সাথে থাকলে আপনি রেগুলার কোর্স মেনটেন করে পড়তে পারতেছেন, পরীক্ষা দিতে পারতেছেন, স্যারদের কাছে জিনিসগুলো পড়তে পারতেছেন। আমরা ছোটবেলায় যেরকম স্কুলে থাকতাম বিধাই আমাদের পড়াটা পড়া হয়ে যাইতো, বছর শেষে পুরো সিলেবাসটা কমপ্লিট হইতো। এরকম বিদ্যাবাড়ির সাথে থাকলে 11 থেকে 20 গ্রেডের এই কোর্সটাও বছর শেষে সুন্দরভাবে কমপ্লিট হবে এবং বছর শেষে আপনি অনেক আগে যাবেন। লাস্ট আমি একটা কথা বলে শেষ করতে চাচ্ছি। সেই কথাটা হলো একেবারে বাস্তব জীবন থেকে নেয়া। যদি আপনারা শুনতে চান তাহলে আমি বলবো, আপনারা জাস্ট একটু বলেন আমি বলবো কিনা। আপনারা যদি বলেন, অনুমতি দেন, তাহলে আমি বলবো। এই কথাটা বলে আমি শেষ করব। আর তার আগে এই প্রশ্নটা আমরা দেখি, একটা বাস্তব জীবনের গল্প। এই কিছুক্ষণ আগের একটা কথা, আমার এক রিলেটিভ, সে আমাকে কল দিছে। বেচারি অনেক ভালো মানুষ এবং আমি তাকে অনেক রেসপেক্ট করি, এবং সে একটা কথা বললে এটা কোনোভাবে ফালানোর মতো না। ওই লোকটা আমাকে কল দিছে যে আমার ছেলেকে তোমার ওইখানে পাঠাইতেছি, তোমাদের কোচিং এ চাকরি করবে। আচ্ছা ঠিক আছে দেন, পাঠায়। তা আমি ভাবলাম বোধহয় বয়সটা শেষ, আর কিছু নাই, তাহলে করুক। এখন আসার পরে দেখি এই লোকটা কেবল পাশ করছে 6 মাস না 7 মাস হয়েছে। এখন 6 মাস 7 মাস হয়েছে পাশ করছে, তার কি এখন চাকরি করার বয়স? সে আগামী 1 বছর খালি ধোঁয়ায় পড়া দিবে, এক পড়ায় সে যে কোনো একটা গপজব নিয়ে উঠে যাবে। এখন সে বলছে, আমি বললাম যে ভাইয়া তাহলে আপনার এইটা করার ইচ্ছাটা কেন হলো? সে বলছে আসলে আমি কি পকেট খরচের টাকাটা এখন আর এমএ পাস করছি, বাসা থেকে নিতে চাই না। তা আমি বললাম বাসা থেকে আপনি কয় টাকা নিতে পারেন মাসে? হাইয়েস্ট নিলে কত নিবেন? হাইয়েস্ট নিলে পকেট খরচ, আপনি পকেট খরচ না, শুধু পকেট খরচ, চলার খরচ, খাওয়ার খরচ, কোচিং এর খরচ, এরপরে হলো আপনার বই পুস্তক কেনার খরচ, সব মিলে যদি একটা ছেলেকে মাসে 10 থেকে 12,000 টাকা দেয়, ফেয়ার এনাফ। যারা একটু গরিবী হালে চলতে পছন্দ করেন বা চলার অভ্যাস আছে, আর যারা একেবারে বড় লোক যে বাড়ি থেকে আসবে এসি বাস ছাড়া ঢাকায় আসতে পারবে না কিন্তু বেকার, এই টাইপ জমিদারদের জন্য না। যারা মোটামুটি হিসেবেই, ওনাদের জন্য 10-12 হাজার টাকা ফেয়ার এনাফ। তো 10-12 হাজার টাকা যদি আপনি প্রত্যেক মাসে বাড়ি থেকে নেন, ঢাকায় থাকেন, কোচিং করেন, পড়াশোনা করেন, তাহলে আপনি 2 বছরে কত টাকা ভাঙতে পারেন আমাকে একটু বলেন। 2 বছরে কত টাকা ভাঙতে পারেন? 2 বছরে আপনি 10,000 করে হলে 24 মাস, 24 মাসে আপনি ভাঙতে পারবেন 2,40,000 টাকা। আমি এই কথাগুলোই তাকে বলছি, আপনাদেরকে এই জন্যই অনুমতি নিলাম, আপনাদেরকে বলতেছি। 24 বছরে আপনি ভাঙবেন, 2 বছরে আপনি ভাঙবেন কত? 2,40,000 টাকা, তাই না? শুনতে এখন কি এটা খুব বড় শোনা যাচ্ছে? ওইটা শুনতে খুবই কঠিন শোনা যায় যে 2 বছর বাপ মায়ের কান্দের উপর থাকবো, বাট 2 বছর আপনি ভাঙতেছেন কত? 2,40,000। এটা একটা ফার্স্ট ক্লাস এমপ্লয়ি যে তার 3 বা 4 মাসের ইনকাম, 3 বা 4 মাসের ইনকাম। ফার্স্ট ক্লাস এমপ্লয়িরা প্রায় 40,000 টাকা মাসে বেতন পায়, তার 3 মাসে বেতন আসে 3 × 40 1,20,000। এরপর তার বোনাস আছে, এই যে ঈদের সময় সে একটা বেসিকের সমান বোনাস পায় 22,000 টাকা। তার ওই যে বললাম প্রস্রাব করতে গেলেও মুততে গেলে ওটার জন্য সরকার একটা পয়সা দেয়, সে ঢাকায় আসবে যাইবে, তাকে 10,000 টাকা ভাড়া দেয়, টিএ, ট্রান্সপোর্টেশন অ্যালাওয়েন্স। আপনার 6 মাসের মধ্যে এই টাকা উঠে যাবে। বাট এখন এই টাকাটা আপনার নেওয়ার জন্য বাসায় দরকার হলে বলেন যে ভাই কয়টা দিন আপনারাও কষ্ট করেন, আমিও কষ্ট করি, বাট একটা বছর পর আমি ফিরতেছি, আই উইল কাম ব্যাক অ্যাগেইন। আমি মার্কেট ছাড়ি না, আমি আবার এই মার্কেটে ফিরবো এবং ইজ্জত নিয়ে ফিরবো। সেই কদিন দরকার হলে আমার আত্মীয় স্বজন দরকার নাই, আমার কোনো বিয়ে নাই। আমার যখন আমি বেকার ছিলাম লোকজন বলতো না, আমি বললাম আমার আবার বিয়ে খাওয়া কিসের? আমার এই বিয়ের দাওয়াত দিয়ে লাভ আছে? আমার পকেটে পয়সা আছে, আমি কেউ কিছু দিতে পারবো গেলে? সো আপনি জাস্ট একটা জিনিসই মাথায় রাখেন, সেটা হলো যে আপনার এই 2,40,000 যাক, সব মিলে কয় টাকা যাবে? 3 লাখ যাবে 2 বছর আপনি বসে পড়লে।
বসে 2 বছর পড়েন আর মাথায় রাখেন যে এই 2 বছরটা আমার জন্য শেষ সুযোগ কিছু একটা করে দেখানোর। আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারি নাই, আমি খুব বেশি A+ ওয়ালা রেজাল্ট নাই, আমার খুব বেশি এই নাই ওই নাই সেই নাই, ও সব ভুলে যান। এখন আপনার দিন, এই 2টা বছর আপনি দেখাই দেন যে আপনার মধ্যেও কিছু ছিল, আগুন ছিল। এই আগুনটা জাস্ট আপনি উঠায় দেখাই দেন। কত যাবে? আপনি প্রত্যেক মাসে 12,000 করে খরচ করলে না হয় 3 লাখ পর্যন্তই উঠবে, 15,000 খরচ করলে 3 লাখ 3.5 লাখ উঠবে, বাট এইটা আপনার 6 মাসের বেতন। আর 1 বছর আগে চাকরি পাইলে 1 বছরের টোটাল স্যালারি আসে কত জানেন? 40,000-এর কাছাকাছি তো বললাম ফার্স্ট ক্লাসে। 40 করে ধরলে 4-12 48,000, মানে 5 লাখ টাকা শুধু স্যালারি বেশি পাবেন 1 বছর আগে একটা চাকরি পাইলে। 1 বছরের স্যালারি, 1 বছরে 2টা বোনাস আসে 22 44,000, সেটা ধরেন আরো 50,000। এরপর যে ট্রেনিং মেনিং হাবিজাবি সরকারি চাকরিতে আছে, এগুলো আপনি কল্পনাও করতে পারবেন না। সব মিলে অন্তত 6 থেকে 7 লাখ টাকা পার ইয়ার আপনার ইনকাম থাকবে যারা সৎ লোকজন। দ্যাটস আপনি এগুলো ভুলে যান যে এখন আপনার পরিবারের কাছ দিয়ে টাকা নিতে লজ্জা লাগতেছে, আরে আমার বাপ না খায় আমার পয়সা দিতে, এতই যদি আপনার দরদ হইতো তাহলে আগে আপনি পড়তেন। যাই হোক, পড়েন নাই, যা করছেন একটা বিপদে পড়ছেন। এখন বিপদে পড়লে বিপদের সময় তাড়াহুড়া করলে হয় কি আরো বিপদ বেড়ে যায়। দ্যাটস ওয়াই আপনি একেবারে সুন্দরভাবে মাথায় নেন যে আমি আগামী 1 বছর পড়বো, পড়ার মতো ফাটায় একটা পড়া পড়বো, তারপরে যা হয় দেখা যাবে। আমি জাস্ট ওই টপ লিস্টে চলে যাব, 100-র মধ্যে যারা 90 পায় 95 পায় ওই লিস্টে যাব, তারপরে চাকরি না হলে তখন দেখা যাবে। আমি 5টা ভাইবা দেবো, আমি 10টা ভাইবা অন্তত দিব আগামী 1 বছরের মধ্যে। আগামী 1 বছরের মধ্যে আমি অন্তত 100 সরকারি চাকরির পরীক্ষা দিব, আমি অন্তত 200 অ্যাপ্লাই করব। বহুত মানুষ আছে যারা দিনে 100-200 টাকার খালি বিড়ি সিগারেট খাইয়ে উড়াই দেয়, কিন্তু অ্যাপ্লাই করার সময় ওর পকেটে পয়সা থাকে না। গার্লফ্রেন্ডের জন্য গিফট কেনা, এই সিজন ওই সিজন, এই ডে ওই ডে, হাবিজাবিতে প্রত্যেক মাসে তার 2-3 হাজার টাকা করে খরচ আছে। বাট অ্যাপ্লিকেশনের সময় শুনবেন ওর কাছে পয়সা নেই, কোচিং করার সময় শুনবেন আব্বা তো টাকা দিতে পারো না, আমি তো গরিব অনেক, আমি চলতে পারি না। তো এই জায়গাটা থেকে বের হয়ে আসেন, আপনি আপনার নিজের পেছনে ইনভেস্ট করতেছেন। যখন আপনি বের হয়ে আসবেন, ইউর কামব্যাক উইল এ গ্রেট কামব্যাক। যখন আপনি ফিরে আসবেন তখন আর ঈদের সময়, ঈদের নামাজের সময় মসজিদে বসে এরকম মাথা নোয়ে এক কর্নারে গিয়ে বসে থাকতে হবে না, তখন আপনি মাঝখানে লোকজন ডেকে বসাবে। জাস্ট ওই কয়টা দিন আপনি পালায় থাকেন, বই পড়েন, সুন্দরভাবে প্রস্তুতি নেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর এই প্রস্তুতিতে দেখেন এইখানে যা আছে, এই সব প্রশ্ন সব একবার পড়লে সব পরীক্ষার জন্য সেম। তো এই প্রশ্নগুলো সবকিছু নিয়েই সাজানো আমাদের 11 থেকে 20 গ্রেডের এই কোর্সটা। সারা বছর ব্যাপী চলে এবং সারা বছর ব্যাপী আপনারা এই কোর্সটা করতে থাকেন, এটাই সবার জন্য আবদার। শুধু পরীক্ষা, খালি আপনার নিবন্ধনের একটা পরীক্ষা, প্রাইমারির একটা পরীক্ষা, একটা পরীক্ষার পিছনে লেগে থাকবেন তা না, সবগুলো নিয়ে একবারে মাঠে নামেন, সবগুলো দিতে থাকেন এবং পুরা বছর ব্যাপী একটা ফাটায় পড়া দেন। 1 বছর পর আর পড়বেন না, যে পড়লে পড়ার মতো পড়বে, 1 বছর পড়বো 2 বছর পড়বো, তারপর বাদ যা হয় গাট্টি বস্তা গোল করে মালয়েশিয়া চলে যাব, বিদেশ চলে যাব, সৌদি চলে যাব। আপনার যেই ভাই সৌদি গেছে ওরও কিন্তু দেখবেন এখন মাসে 1 লাখ টাকা বেতন আছে। আপনি যেহেতু যান নাই তো যান নাই, তো এইবার খেলা দেখাই দেন যে আমি না যাই কি করলাম, আমি না যাই কি করলাম এইটা দেখাই দেন। আপনি যান নাই মানে যান না, ওকে, এখন যেখানে আছেন এইখানে খেলা দেখান। পিছনে পড়েন নাই ভুলে যান, পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন নাই ভুলে যান, পাবলিকে পড়ছেন ভালো চাকরি পান নাই ভুলে যান, সব ভুলে যায়। আপনি খালি এখন মাথায় রাখেন যে আগামী 1 বছর আমি ফাটায় একটা পড়া দিব এবং এই পড়ায় ঠিক 1 বছর পরে আমি 1 বছরে কি কি করতে চাই লিখে রাখেন যে আগামী 1 বছরে আমি অন্তত 10টা ভাইবা দিতে চাই। এবং এই 10টা ভাইবা কি, 10টা পরীক্ষা দিলেই 10টা ভাইবা? 10টা পরীক্ষা দিতে হলে অন্তত 100 অ্যাপ্লাই করতে চাই। 100 অ্যাপ্লাই করলে 100টা পরীক্ষা হয়তো বা আপনি অ্যাটেন্ড করতে পারবেন না, বাট 100টা অ্যাপ্লাই করলে অন্তত আপনি 50টা পরীক্ষা তো দিতে পারবেন। 50টা পরীক্ষা দিলে আপনি 10টা ভাইবা দেওয়ার আশা রাখতে পারেন। আপনি পরীক্ষাই দিবেন বছর শেষে এক নিবন্ধন আর একটা প্রাইমারির পরীক্ষাতে, আপনি চাকরি কই দিয়ে পাবেন? আপনি খোঁজই রাখেন না সার্কুলার। এগুলো রাখেন, এইভাবে প্রস্তুতি নিতে থাকেন। কথাগুলো তিতা লাগলে আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং কেমন লাগলো আজকের সেশনটা অবশ্যই অবশ্যই জানাবেন। এবং কেউ যদি খারাপভাবে নিয়ে থাকেন, স্যার আপনি অমুককে ছোট করে দেখাইছেন, তমুককে বড় করে দেখাইছেন, আসলে এটা আমাদের কনটেক্সট। বাস্তবতা দেখতে খারাপ দেখায়, কিন্তু আসলে বাস্তবতা বাস্তবতাই। ওকে। আর এই কোর্সের কোর্স ফি বা অন্য যে কোনো বিষয়ে জানতে চাইলে সেটার জন্য আমাদের যে ফোন নাম্বার আছে কথা বলতে পারেন, ফোন করে যে কোনো তথ্য জানতে পারেন চাকরির প্রস্তুতি সংক্রান্ত। শুধু আপনার জন্য না, যে কেউ পরামর্শ চাইলে তাকেও রেফার করতে পারেন। প্রত্যেকে আপনি বলতে পারেন যে বিদ্যাবাড়ি আছে এরকম একটা প্রতিষ্ঠান, ওরা এরকম কোচিং করায়, আমি করতেছি, তুইও দেখতে পারো। আসলে এতে খুব বেশি কোনো লস নাই। হ্যাঁ, খুব বেশি কোনো লস নাই যে আপনি কাউকে জানাইলে, কারণ সে আপনার রিজিক খাবে না। এটা আমরা মনে করি যে আসলে ওরে জানাইলে যে চাকরিটাও পাওয়া যায়। আরে ভাই, ওইটা হইলে আপনার আশপাশে সার্কেল ভালো হইলে আপনারও পড়তে আগ্রহ জাগবে, আপনিও দেখবেন ভালো পড়তেছেন।
সো আপনারা এইগুলার পেছনে লাগেন, ওই সব বন্ধু বান্ধবকে ছেড়ে দেন যারা বলে যে মামা টাকা ছাড়া চাকরি হয় না, মামা চল ঘুরে আসি, মামা চল আড্ডা দিয়ে আসি, মামা চল প্রেম করি। যে মামা ওই বয়স বহু আগে চলে গেছে, এখন আমার প্রেম করার বয়স না, আড্ডা দেওয়ার বয়স না, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার বয়স না। কারণ 1 বছর পর আমি কাম ব্যাক না করতে পারলে আমি নিজেই নিজেকে সেভ করতে পারবো না, ফ্যামিলি দেখবো অনেক পরের কথা। সো ফ্যামিলির পেছনে কিছু করতে চাইলে এখন ফ্যামিলিকে একটু কষ্ট দেন, আলটিমেটলি দিন শেষে এই কষ্টটাই আবার ভালো কিছু হয়ে আপনার কাছে ফিরে আসবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।